ওই মেয়েটা নিশ্চয়ই খারাপ ভালো সেটা বিচারক করবে, কিন্তু এখন দেখা যাইতেছে আপনি একটা খারাপ মানুষ। আপনি শুধুমাত্র আপনার শারীরিক সুখের জন্য আপনার সংসার নষ্ট করছেন, আপনার বাচ্চাকে আপনার বউ টাইম দেয়, এই জন্য আমি শারীরিক মিলনের জন্য অন্য জায়গায় চলে গেলাম। আপনি মা বানাইছেন কেন? আপনি তো বাপ হওয়ার যোগ্য না। আপনার ছেলে বড় হয়ে কি দেখবে যে আমার মা আমার বাপরে টাইম দিতে পারেনি বলে আমার বাপ চলে গেছে আরেকজনের কাছে, আর সেই মেয়ে চলে গেছে বলে এখন আমার বাপ রাস্তায় কাইতে বেড়াইছে, প্রেস কনফারেন্স করতেছে। আপনার বিরুদ্ধে হওয়া উচিত প্রেস কনফারেন্স। আপনার বউ শুধুমাত্র আপনার বাচ্চারা টাইম দেয়, আপনি যেভাবে চান মিলিত হইতে সেভাবে মেলে না বলে আপনি বিয়ে করে নিলেন আরেকটা মেয়েকে, এবং আপনি এখন কান্না করতেছেন। ও খোদা, বিশ্বাস করেন মাথা গরম হয়ে গেছে আমার। এটা রাখেন, আমি আপনার শুট করবো না। কলঙ্ক আপনি। বন্ধ করো। বিয়ে করা কি অপরাধ? অবশ্যই অপরাধ আরেকটা মেয়েকে রেখে বিয়ে করা। না, আমি তো বিয়ে, আমার যদি ইচ্ছা থাকে, সামর্থ্য থাকে, আমি তো 4 বিয়ে পর্যন্ত করতে পারবো না। করতে পারবেন না আপনি যদি এত ইসলাম মানেন। ব্যাংকক, আমি এক্স্যাক্টলি এই প্রশ্নের কারণে আপনাকে জিজ্ঞেস করছিলাম কোন কোন দেশে মানুষ পাঠান। আপনি যদি এত ইসলামিক হন তাহলে আপনি ব্যাংকক, পাতায়া, যেখানে সব মানুষ হাঁটে, আপনি জানেন ওই খারাপ কাজ আপনি মানুষ পাঠাইতে পারতেন না। আপনার ইনকাম হালাল না। যেই মানুষের ইনকাম হালাল না তার আল্লাহর নাম পর্যন্ত নেওয়া নিষেধ আছে। তার নামাজ তো বহু দূর কা বাত হয়। এখন কাস্টমার যদি চাইলে দিতে আপনি দিয়ে দিলেন, বাহ। এবং আপনি বলতেছেন আপনি ইসলাম মানেন, আপনি ইসলাম মানে 4টে বিয়ে করবেন। এখন আপনি যদি ভণ্ড স্যার, আপনি যদি আমার কাছে ভিসা করতে চান থাইল্যান্ডের, আমি তো আপনার কাছে কেউ ঘুষে টাকা দিবে, আপনার কাছে কেউ সুদে টাকা চাইবে, আপনি দিয়ে দিবেন, হইতে পারবেন। আপনার কাছে কেউ অবৈধ জিনিস চাইবে, আপনি দিতে পারবেন না। ইসলামে এটা জায়েজ নাই। এখন হালাল ইনকাম সবচেয়ে আগে ইসলামে নাম্বার 1। নাম্বার 2 পরনিন্দা, যেটা আপনি এখানে বসে বসে করতেছেন। একদম সহিহ হাদিস হচ্ছে পরনিন্দা করা মানে অন্যের গোস্ত খাওয়া। নাম্বার 3, সে যদি আপনার এক্স ওয়াইফও হয়ে যায়, আপনি তার নিয়ে একটা শব্দ বলার অধিকার রাখেন না। আপনি কোথায় ইসলাম মানতেছেন? শুধু নিজের যেটুকু লাগবে সেটুকুর জন্যে? কোনোভাবে মানসিকভাবে অসুস্থ না। আপনার সন্তানকে দেখাশোনা করার জন্য আপনার বউ আপনার বাচ্চাকে দেখতেছে, সংসার করতেছে, আর আপনি বাসায় ফিরতেছেন কাজ করে, মহান কাজ করে, এবং তারপরে সে আপনার সঙ্গে মিলিত হইতে পারতেছেন, আপনার কাছে আসতে পারতেছেন ওদের চাপে, এই জন্য আপনি আরেকটা বিয়ে করলেন। এবং আপনি যে মেয়েটাকে বিয়ে করলেন সেকেন্ড, ওই মেয়েটার বিরুদ্ধে আপনি অভিযোগ দিতে আসছেন। অভিযোগ তো আপনার নামে যাওয়া উচিত। হ্যাঁ, এটা দিতে পারেন আপনি, কিন্তু আমি তো আপনি ওই মেয়েকে চরিত্রহীন কোথায় বলেন? চরিত্রের দাগ তো আপনার। আপনি দোষ দিতে আসছেন আপনার সারা গায়ে কালি। একজন বাপ তার বউ তার বাচ্চাকে দেখতেছে, এই জন্য আপনি কোথায় খুশি হবেন তা না, আপনি আপনার বউরে রেখে আরেক জায়গায় গেছেন লীলা করতে। শুধু এটাও না, আরো কিছু প্রবলেম আছে। আর কি প্রবলেম আছে? মানে আমি যেভাবে তাকে চাই সে সেভাবে আমার কাছে প্রেজেন্টেশন হতে পারে না। এর কন্টেন্টে শুনছি যে স্বামী যেই উচ্চ স্বরে কথা না পছন্দ করে সেভাবে বলা যাবে না। হ্যাঁ, কখন উচ্চ স্বরে কথা বলে না? যেই পুরুষ আরেকটা জায়গায় আরেকটা মেয়েকে অফিসের মধ্যে রাখতেছে, কি বলে, রিসিপশনিস্ট রাখতেছে, তার সঙ্গে লীলা করতেছে, তার সঙ্গে প্রেম করতেছে, বিয়েতে করলেন তার অনেকদিন পরে, আপনি বলছেন। এখন না, আমি তো ওনার সাথে সংসার দীর্ঘ এই 4 বছর পর্যন্ত আমি ওয়েট করতেছি তাকে শুধরানোর জন্য, যে তুমি আমার সাথে এইভাবে। সে কি অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? প্রথম গল্পটুকু শুনে আমার মনে হচ্ছিল যে আপনি মানে নিজের বউয়ের কাছে প্রতারিত হয়েছেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনি নিজে প্রথমত প্রতারক। আপনি আপনার বাচ্চা রাইখে আপনার বউ আপনার বাচ্চাকে টাইম দিতে, সেই জন্য ওই মেয়েটাই বাদ হয়ে গেল। বিয়ে করতে চলে গেলাম আমি লাফায় আর একটা কোচি মেয়ের কাছে। আপনার ঘৃণা লাগতেছে না নিজের প্রতি? আমি তাকে তো ছেড়ে দেইনি। আপনি খোদা, এটা তো আরো অন্যায় হইল। আপনি আপনার বাচ্চার কাছে প্রমাণ করলেন যে তোর মার সঙ্গে আমি মিলিত হইতে পারি না, এই জন্য আমি আরেকটা মহিলারে রাখছি। না, আমি তো দুজনকেই বিয়ে সম্মান দিয়ে রাখছি। এটিএন এর একটা নিউজে আমি এই ছবিটা দেখেছি। আপনি A to Z ওই ওনাকে এবং ওনার পরিবারকে দোষ দিতেছেন। আপনি কখন ওই মেয়েকে অন্য কোনো পুরুষের সাথে বিছানায় দেখছেন? বিছানায় দেখিনি, অন্য পুরুষের সাথে ছবি আছে তার, যে ঘুরতে গেছে একদম কাছাকাছি, যে স্বামী স্ত্রীর সাথে যে মিলে দাঁড়ায় ছবি তুলে, মানে হাতের সাথে লাগায় দাঁড়ায়। অসংখ্য ছবি এরকম আছে দুনিয়ার মানুষের। তার মানে এই না যে সবাই কারোর সাথে গিয়ে শুয়ে পড়তেছে। অভিযোগ করতে হলে তো আপনার স্ট্রেট প্রমাণ লাগবে। প্রমাণের জায়গাটা কি আছে? আচ্ছা, প্রমাণের জায়গাটা একটা ছবি আছে, সে বিছানায় শুয়ে আছে, কিন্তু তার যে ছেলের সাথে শুয়ে আছে তার ফেস বোঝা যাচ্ছে না। নর্মালি একটা বাড়িতে বেড়াতে গেলে তো বেডরুমেও সবাই বসে গল্প করে। ওরকম না, খোলামেলা, একদম খোলামেলা। একদম খোলামেলা। দেখেন আমাকে ছবিটা। এটা কি ওনার আগের হাজবেন্ড?
এটা কোন হাজবেন্ড আমি এটা বলতে পারতেছি। এই ছবিটা আপনার কাছে আসলো কেমন করে? এই ছবিটা আমি বাই দ্য ওয়ে যে কোনো ভাবে কালেক্ট করছি। কিন্তু এটা তো মনে হচ্ছে যে আপনার গোপন ক্যামেরায় তোলা। হ্যাঁ, যেই তুলছে গোপন ক্যামেরায় তুলছে। আর তার উচ্ছৃঙ্খল জীবন, সে আমার বাসায় যখন আমি বাইরে থাকতাম, বাসায় ধূমপান সিগারেট করে সে গোসলখানাতে বেরে ডান্স করতো এবং আমি বললাম কি ব্যাপার, তুমি এভাবে এগুলো ডান্স করতেছো কেন? আমি সিসি ক্যামেরা যখন আমার নক করতাম বললাম আমার ভালো লাগতেছে, কিন্তু আমি এখন ধারণা করতেছি সেটা সে ভিডিওতে কাউকে দেখাতো। বাচ্চাদেরকে সময় দেয় মেনটেন করতে গিয়ে আপনাকে সময় দিতে পারেন, এই জন্য আপনি আরেকটা বিয়ে করছেন। আপনার বউয়ের বাচ্চা কি আপনার বাচ্চা না আপনার বউয়ের বাচ্চা? আমার বাচ্চা। মানে আপনার রক্তের বাচ্চা? জি। আপনার মাথা খারাপ? মানে আপনি কোনোভাবে মানসিকভাবে অসুস্থ? না। আপনার সন্তানকে দেখাশুনো করার জন্য আপনার বউ আপনার বাচ্চাকে দেখতেছে, সংসার করতেছে, আর আপনি বাসায় ফিরতেছেন কাজ করে, মহান কাজ করে, এবং তারপরে আপনাকে সে আপনার সঙ্গে মিলিত হইতে পারতেছেন, আপনার কাছে আসতে পারতেছেন ওদের চাপে, এই জন্য আপনি আরেকটা বিয়ে করলেন। এবং আপনি যেই মেয়েটাকে বিয়ে করলেন সেকেন্ড, ওই মেয়েটার বিরুদ্ধে আপনি অভিযোগ দিতে আসছেন। অভিযোগ তো আপনার নামে যাওয়া উচিত। হ্যাঁ, এটা দিতে পারেন আপনি, কিন্তু আমি তো আপনি ওই মেয়েকে চরিত্রহীন কোথায় বলেন? চরিত্রের দাগ তো আপনার। আপনি দোষ দিতে আসছেন আপনার সারা গায়ে কালি। একজন বাপ জি, তার বউ তার বাচ্চাকে দেখতেছে, এই জন্য আপনি কোথায় খুশি হবেন তা না, আপনি আপনার বউরে রেখে আরেক জায়গায় গেছেন লীলা করতে। শুধু এটাও না, আরো কিছু প্রবলেম আছে। আর কি প্রবলেম আছে? মানে আমি যেভাবে তাকে চাই, মানে সে সেভাবে আমার কাছে প্রেজেন্টেশন হতে পারে না। একটা মানুষ, একটা পুরুষ যখন একটা পুরুষ কখন বাইরে দিকে মুভ করে? যখন তার চরিত্র খারাপ হয়। না, এটা আমার যে চাওয়া পাওয়া, আমার স্ত্রীর কাছ থেকে আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। তাহলে বাচ্চা নিয়েছেন কেন? বাচ্চা আপনি স্ত্রীর কাছ থেকে চাওয়া পাওয়া চান, আপনি মা বানাইছেন কেন? ওরে স্ত্রী রাখতেন। এখন আপনি তো অসম্ভব মানুষ। প্রথম গল্পটুকু শুনে আমার মনে হচ্ছিল যে আপনি মানে নিজের বউয়ের কাছে প্রতারিত হয়েছেন, কিন্তু এখন মনে হইতেছে আপনি নিজে প্রথমত প্রতারক। আপনি আপনার বাচ্চা রাইখে আপনার বউ আপনার বাচ্চাকে টাইম দিতে, সেই জন্য ওই মেয়েটাই বাদ হয়ে গেল। বিয়ে করতে চলে গেলাম আমি লাফায় আর একটা কোচি মেয়ের কাছে। আপনার ঘেন্না লাগতেছে না নিজের প্রতি? আমি তাকে তো ছেড়ে দেইনি। ও খোদা, এটা তো আরো অন্যায় হইল। আপনি আপনার বাচ্চার কাছে প্রমাণ করলেন যে তোর মার সঙ্গে আমি মিলিত হইতে পারি না, এই জন্য আমি আরেকটা মহিলারে রাখছি। না, আমি তো দুজনকেই বিয়ে সম্মান দিয়ে রাখছি। ওরে খোদা, আপনি কি মানসিকতার মানুষ! ও মাই গড, ও মাই গড। আপনার বউ আপনার যেভাবে করতে ইচ্ছা করে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এইভাবে করতে পারেন না বলে আপনি আরেকটা মেয়ের বিয়ে করলেন। আপনি ওটা বুঝতেছেন। তাহলে কি বুঝান আপনি আমাকে? মানে উনি আমার সাথে যেভাবে কথাবার্তা বলে, আমি যে জোরে শব্দ কথা বলা আপনিই বলছেন, আমি আপনার কন্টেন্টে শুনছি। অবশ্যই আমি এটার বিপক্ষে। আমি আপনার কন্টেন্টে শুনছি যে স্বামী যেই উচ্চ স্বরে কথা না পছন্দ করে সেভাবে বলা যাবে না। হ্যাঁ, কখন উচ্চ স্বরে কথা বলে না? যেই পুরুষ আরেকটা জায়গায় আরেকটা মেয়েকে অফিসের মধ্যে রাখতেছে, কি বলে, রিসেপশনিস্ট রাখতেছে, তার সঙ্গে লীলা করতেছে, তার সঙ্গে প্রেম করতেছে, বিয়েতে করলেন তার অনেকদিন পরে, আপনি বলছেন। এখন না, আমি তো ওনার সাথে সংসার দীর্ঘ এই 4 বছর পর্যন্ত আমি ওয়েট করতেছি তাকে শুধরানোর জন্য, যে তুমি আমার সাথে এইভাবে। সে কি অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? আপনার এগুলো চেঞ্জ করা লাগবে। তার অভিযোগ নাই, আপনার একারই অভিযোগ যে তো আমার বউ জোরে চিল্লায়। না, থাকতে পারে তো থাকতে পারে, মানে আছে, হুদাই চিল্লায় নাই সে। আপনার বউ আপনার হুদাই চিল্লায় না, এবং আমিও এখন আপনার প্রতি চিল্লাচ্ছি। আপনি তো এত ফেরেস্তা হলে আমিও চিল্লাইতাম না। হতে পারে, হতে পারে কি, এটা রিয়ালিটি। এটা হতে পারে কিছু না, তো প্রমাণ রয়েছে আপনার কাছে। আপনার বউ শুধুমাত্র আপনার বাচ্চারা টাইম দেয়, আপনি যেভাবে চান মিলিত হইতে সেভাবে মেলে না বলে আপনি বিয়ে করে নিলেন আরেকটা মেয়েকে, এবং আপনি এখন কান্না করতেছেন। ও খোদা, বিশ্বাস করেন মাথা গরম হয়ে গেছে আমার এটা বোঝার পর। বিয়ে করা কি অপরাধ? অবশ্যই অপরাধ আরেকটা মেয়েকে রেখে বিয়ে করা। না, আমি তো বিয়ে, আমার যদি ইচ্ছা থাকে, সামর্থ্য থাকে, আমি তো 4 বিয়ে পর্যন্ত করতে পারবো না। করতে পারবেন না আপনি যদি এত ইসলাম মানেন। ব্যাংকক, আমি এক্স্যাক্টলি এই প্রশ্নের কারণে আপনাকে জিজ্ঞেস করছিলাম কোন কোন দেশে মানুষ পাঠান। আপনি যদি এত ইসলামিক হন, তাহলে আপনি ব্যাংকক, পাতায়া, যেখানে সব মানুষ ন্যাংটাও হয়ে হাঁটে, আপনি জানেন ওই খারাপ কাজ আপনি মানুষ পাঠাইতে পারতেন না। আপনার ইনকাম হালাল না। যেই মানুষের ইনকাম হালাল না, তার আল্লাহর নাম পর্যন্ত নেওয়া নিষেধ আছে। তার নামাজ তো বহু দূর কা বাত হয়। এখন কাস্টমার চাইলো নেশা দিতে, আপনি দিয়ে দিলেন, বাহ। এবং আপনি বলতেছেন আপনি ইসলাম মানেন, আপনি ইসলাম মানে 4টে বিয়ে করবেন। এখন আপনি যদি ভণ্ড,
স্যার আপনি যদি আমার কাছে ভিসা করতে চান থাইল্যান্ডের, আমি তো আপনাকে না, আপনি করতে আপনার কাছে কেউ ঘুষে টাকা দিবে, আপনার কাছে কেউ সুদে টাকা চাইবে, আপনি দিয়ে দিবেন, হইতে পারবেন? আপনার কাছে কেউ অবৈধ জিনিস চাইবে, আপনি দিতে পারবেন না? ইসলামে এটা জায়েজ নাই। এখন হালাল ইনকাম সবচেয়ে আগে ইসলামে নাম্বার 1। নাম্বার 2 পরনিন্দা, যেটা আপনি এখানে বসে বসে করতেছেন, একদম সহিহ হাদিস হচ্ছে পরনিন্দা করা মানে অন্যের গোস্ত খাওয়া। নাম্বার 3, সে যদি আপনার এক্স ওয়াইফও হয়ে যায়, আপনি তার নিয়ে একটা শব্দ বলার অধিকার রাখেন না। আপনি কোথায় ইসলাম মানতেছেন? শুধু নিজের যেটুকু লাগবে সেটুকুর জন্যে? ওই মেয়েটা নিশ্চয়ই খারাপ ভালো সেটা বিচারক করবে, কিন্তু এখন দেখা যাইতেছে আপনি একটা খারাপ মানুষ। আপনি শুধুমাত্র আপনার শারীরিক সুখের জন্য আপনার সংসার নষ্ট করছেন। আপনার বাচ্চাকে আপনার বউ টাইম দেয়, এই জন্য আমি শারীরিক মিলনের জন্য অন্য জায়গায় চলে গেলাম। আপনি মা বানাইছেন কেন? আপনি তো বাপ হওয়ার যোগ্য না। আপনার ছেলে বড় হয়ে কি দেখবে? যে আমার মামার বাপরে টাইম দিতে পারেনি বলে আমার বাপ চলে গেছে আরেকজনের কাছে, আর সেই মেয়ে চলে গেছে বলে এখন আমার বাপ রাস্তায় রাস্তায় কাইদে বেড়াইছে, প্রেস কনফারেন্স করতেছে। আপনার বিরুদ্ধে হওয়া উচিত প্রেস কনফারেন্স। রাখেন, আমি আপনার শুট করবো না। কলঙ্ক আপনি। বন্ধ করো। রাসেল ভাই, আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে, জি, এবং আপনি বলছেন যে এটা একটা হানি ট্র্যাপ। জি। কেন বলছেন? আপনি আমাকে একদম বিয়ের শুরু থেকে বলবেন যে ঘটনাটা কি ঘটলো। ঘটনাটা হচ্ছে, আমি তার সাথে প্রথম যখন আমার পরিচয় হয়, সে আমার বাড়ির পার্শ্ববর্তী বাড়িতে থাকেন, তিনি তার নানার বাড়িতে অবস্থান করেন। তো এই মেয়েটিকে তার যখন 14 বছর প্লাস বয়স, তার মা খালা মিলে একটি প্রায় 38-40 বছর ছেলের সাথে টাকার বিনিময়ে 3 লক্ষ টাকার বিনিময়ে মেয়েটাকে বিয়ে দেয়। তো মেয়েটা বিয়ে বসতে চায়নি ওই মুহূর্তে, জোরপূর্বক তাকে মেরে আর অন্যান্য কিছু করে তাকে বিয়েটা দেওয়া হয়। মেয়েটা ওই স্বামীর ঘরে 12 দিন অবস্থান করে। 12 দিন অবস্থান করার পরে সে মেয়েটা তার আরেকটা পূর্বের প্রেমিক ছিল, ওই প্রেমিকের সাথে যেই ছেলেটার কাছে বিয়ে দিলেন, তার দেওয়া স্বর্ণ এবং কিছু টাকা নিয়ে সে পালিয়ে চলে যায় ওই ছেলের সাথে, তার পূর্বের প্রেমিক। এবং এইখানে পালিয়ে যেতে সাহায্য করে তার মামি, এই স্বর্ণ টাকা নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। তো এই ঘটনা এলাকায় জানাজানি হয়ে যাওয়ার পর আমরা এলাকাবাসী সবাই শান্ত, এবং ওই বাড়ির লোকজন এসে তাদেরকে চাপ দেয় যে আমাদের স্বর্ণ টাকা পয়সা নিয়ে যে আপনার মেয়ে চলে গেল, কোথায় গেল, আপনারা আমাদের সন্ধান দেন। তারা কোনো সন্ধান দেয় না। তার পরবর্তীতে বললো যে আমরা তো আপনাদেরকে 3 লক্ষ টাকা দিছি বাড়ির খরচ বাবদ। তো বাড়িতে কোনো খরচ তারা করেননি, পারিবারিকভাবে ঘরোয়াভাবে একটা বিয়ে আনুষ্ঠানিকভাবে করে এই টাকাগুলো তারা নিজেরা ভোগ করে নেয়। তো মেয়ে নিরুদ্দেশ, 5 মাস সে নিরুদ্দেশ। ওই ছেলের সাথে এখান থেকে 12 দিন সংসার করে সে চলে গেল ওই ছেলের সাথে। ওইখানে সে একটা নিয়ম অনুযায়ী 3 মাস 13 দিন পার হওয়ার পর একটা মেয়ে ডিভোর্সের পর আরেকটা স্বামী গ্রহণ করতে পারে, জি, আইন অনুযায়ী, ইসলামী অনুযায়ীও। কিন্তু সে অবৈধভাবে ব্যভিচারভাবে ওই ছেলের সাথে এবং সংসার করতে লাগলেন। পূর্বের প্রেমিক, দ্বিতীয় স্বামী। ওকে, জি। তখন কি বিয়ে করে নিয়েছে না বিয়ে করে? না, যেহেতু প্রথম স্বামীর ঘর থেকে সে পালিয়ে গেছে 12 দিন পর, কিন্তু ডিভোর্স দেয় নাই। না, ডিভোর্স যদিও দেয়, 3 মাস 13 দিন তো অপেক্ষা করতে হবে তাকে। আচ্ছা। তো সে পালিয়ে, এতে আপনার অসুবিধা কি? আপনার সাথে কিভাবে বিয়ে হইলো? আমার সাথে বিবাহ হইলো ওই ছেলের কাছ থেকে। সে আবার পালিয়ে আসে, ওইখানে 5 মাস সংসার করে ওইখান থেকে আবার সে পালিয়ে এসে তার এলাকায় অবস্থান করে। অবস্থান করার পরে তখন সে বিভিন্ন সামাজিক যোগাযোগ চ্যাটের মাধ্যমে বিভিন্ন ছেলেদের সাথে সে বিভিন্ন অনৈতিক সম্পর্ক, চ্যাট, ভিডিও, ছবি, ফুটেজ পাঠায়। এটা আমি পরবর্তীতে পরবর্তী না, আপনি আপনার স্টোরিতে আসেন, উনাকে দোষ দিয়ে বাদ দেন। আচ্ছা, এই সুবাদে আমার সাথে তার পরিচয়। কি সুবাদে পরিচয়? যে যখন তার দ্বিতীয় স্বামীর ঘর থেকে সে চলে আসলো, তা আমার বাড়ির পাশে হওয়াতে তখন আমার একটা অফিস আছে, রাসেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমার অফিসে 2জন স্টাফ থাকে, একজন পিয়ন, একজন ম্যানেজার। তো তখন তার ফ্যামিলি আমাকে বললো যে আমার মেয়েটা তো ঘরে ডিপ্রেশনে থাকে, এই অবস্থা, তো ওরা কি একটা চাকরি দেওয়া যায় কি না। আমি বললাম
দেওয়া যেতে পারে, যেহেতু ও পড়াশোনা বেশি করে নাই, আমার অফিসে সে রিসিপশনে বসতে পারে। এই সুবাদে তাকে আমি চাকরি দিই। চাকরি দেওয়ার 1 মাস পর সে তার কার্যকলাপ ভালো বিহেভিয়ার আমার সাথে দেখায় এবং একটা ছেলেকে আকৃষ্ট করার জন্য যতটুকু ছলা কলা করার প্রয়োজন সে সেটা আমার প্রতি প্রয়োগ করার পর আমি তার সাথে মোটামুটি ভালো একটা রিলেশন হয়। এর মাঝেই তার বাবা এবং মা আসে আমার কাছে যে তাদের একটা ফ্যাক্টরি আছে জুরাইনে, তো তাদের কিছু ঋণ দরকার। তো যেহেতু আমার মেয়ে আপনার এখানে আছে, যদি আপনি আমাদের কিছু ঋণ দেন আমাদের উপকার হয়। কত টাকা? প্রথম চাইছে 1 লাখ টাকা। তাই আমি বলছি আমি দিতে পারি এক শর্তে, আমি 300 টাকা স্ট্যাম্পে ডিড করে প্রুফ রেখে দিব। এক্ষেত্রে জামিনদার থাকবে, যেহেতু আপনার মেয়ে আমার অফিসের স্টাফে আছে, সে জামিনদার, আপনারা সাক্ষী আর আপনি নেবেন। এই সুবিধা দেওয়া হয়। তো দেওয়ার পর এইভাবে সম্পর্ক আমার জন্য তার মেয়ের বাসা থেকে খাবার নিয়ে আসে, আমি অফিসে লাঞ্চ করি, মাঝে মধ্যে আমার সাথে একসাথেই খায়। তো একটা পর্যায়ে আমার সাথে সে তার ঘনিষ্ঠতা তৈরি করে ফেলে। তখন তাকে আমি বলি যে দেখো, তুমি যে স্টেপে আগাচ্ছ এটা তো ঠিক না, আমার কিন্তু ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, তোমার বিয়ে হয়েছে। তো বলতেছে যে আমি আপনার ফ্যামিলি তো চিনি, জানি, আপনার সব কিছু অতীত আমার বাড়ির সামনেই, তো সেটা জেনে আমি আপনাকে বিয়ের প্রস্তাব করতেছি। আমি বলছি দেখো, তুমি এখনও একজনের অধীনের স্ত্রী, আমি কারো অধীন থেকে তোমাকে আমি যদি প্ররোচনা দিয়ে তোমাকে ডিভোর্স করাই, এটা আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি যদি স্বেচ্ছায় কখনো তাকে ডিভোর্স করো বা ডিভোর্সের পর্যায় থেকে আসো, সেক্ষেত্রে যদি তুমি এটা গ্রহণ করো, আমি তোমাকে বিয়ে করে সম্মানিত করতে রাজি আছি। হ্যাঁ, যেহেতু গরিব ঘরে মেয়েটা সুন্দরী হওয়াতে আমি তাকে এই প্রস্তাবনা দিই। তারপর সে একটা সময় ওই ছেলেকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ের প্রস্তাব করে। তারপর তার এক খালাতো বোন জামাই আছে কাজী। পরবর্তীতে আমি জানতে পারি যে এটা একটা সিন্ডিকেটের মূল হতো এই কাজী হচ্ছে পরে আমাদের বিয়ে পড়ান। ঢাকার একটা কাজী অফিসে ফোন করে দেন, যেদিনকে ডিভোর্স করান তার একদিন পরে আমাকে আবার বিয়ে পড়ান, যেটা আইনগত অবৈধ এবং বৈধতা নাই বিয়ের কোনো। পরবর্তী যখন আমি অন্য কাজী বা আইনের লোকের সাথে পরামর্শ করে জানতে পারলাম যে আপনার বিয়ে এটা বৈধতা হবে না, এটা আপনি হারাম জিনার মধ্যে পড়ে যাবেন। পরে আমি 4 মাস পর আমি আবার বৈধভাবে আমার এলাকায় স্থানীয় কাজী 4 জন সাক্ষী ডেকে আমি বিবাহ করি এবং তাকে বিবাহের যে 18 নং কলামে একটি আইন আছে যে স্ত্রী চাইলেই যখন তখন তাকে তালাক দিতে পারবে না। যেহেতু সে 2টা স্বামী ইতিপূর্বে তালাক দিয়ে চলে আসছে, আমি ওই জায়গাটা তাকে আইন দেইনি, 18 কলামের অনুমতিটা দেইনি। যাক ভালো, সে সাক্ষীদের সামনে এটা রাজি হয়ে তাকে আমি 3 লক্ষ টাকা কাবিনে এবং 3 ভরি স্বর্ণ উসুল দিয়ে তাকে বিয়ে করি। বিয়ে করার পরবর্তীতে আমি তার জন্য একটা ফ্ল্যাটে যা দরকার সব গুছিয়ে দিই। তো তার পরবর্তীতে 1 মাস আমার সাথে বিয়ের পর অফিস করে। পরবর্তীতে আমি বললাম যে না, যেহেতু আমার ওয়াইফ, অফিসে আর রাখা যাবে না, আমি বাসায় তাকে শিফট করে দেই। তারপর একটা সময় সে আমাকে আর্জি জানায় যে তার শখ, তার স্বামীর সাথে সে দেশ বিদেশ ঘুরবে। তৎক্ষণাৎ আমি তার এনআইডি করি, পাসপোর্ট করে আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ভিসা করে আমি তাকে নিয়ে 12 দিনের ট্যুর প্যাকেজ চলে যাই। যেহেতু আমি নিজে একজন ট্রাভেল এজেন্সি, তা আমি খুব সহজেই তাকে নিয়ে ঘুরে চলে আসি। ঘুরে আসার পর বিগত 1 বছর সে আমার সাথে খুব ভালোই সম্পর্ক ছিল। এই 1 বছর আমার সাথে বিয়ে হওয়ার পরই সে গোপনে আমার বাড়িতে মোবাইল রেখে বিদেশে প্রবাসী 2 ছেলের সাথে সম্পর্ক করে। তাদের প্রুফ, তাদের সাথে কথা, তাদের স্ক্রিনশট আমাকে দিচ্ছেন তারা, এবং তাদের মোবাইল নম্বরও দিচ্ছেন, যে বলছে সাংবাদিক বা কোনো মিডিয়া যদি চায় আমার সাথে কথা বলতে পারে। এটা আমি জানতাম না, আমি ইদানিং জানতে পারছি। তো ওই লোকেরা এইভাবে সে পরকীয়া চালা যায়, কিন্তু আমার সাথে সে যে এমন আচরণ করে, এমন ভালোবাসা দেখায়, যেটা মানে কোনোভাবেই তাকে সন্দেহের মধ্যে আনা যায় না। সে একসাথে ধরেন আমাকে খাবার খাইয়ে দিচ্ছে, আমি কোনো কিছু খেতে চাইলে সাথে সাথে এনে দিচ্ছে বা নিজে রেডি করে দিচ্ছে। আমার খাবার পানি খাওয়া শেষ, সেই পানিটা সে খায়। এত ভালোবাসা সে আমাকে দেখাইছে।
কিন্তু এর মধ্যে যে সে এত বড় প্রতারণা, যে চিট, যে বহু মানুষের সাথে তার নেশাটা হচ্ছে নতুন নতুন পুরুষের সাথে কথাবার্তা বলে যে একটা আকৃষ্টতা, একটা সংযত তৈরি হয়, আকর্ষণ তৈরি, এটা হচ্ছে তার নেশা। এইভাবে সে আগায় যায় গোপনে, আমি টের পাই না। আমি যখন অফিসে চলে যাই 10টায়। টের পাইলেন কবে? আমি টের পাইছি এই বিগত 29/7/2009 সালে যখন উনি আমার বাসা থেকে চলে যায়। এর আগে একবার টের পাইছি, এটা হচ্ছে 2026-এর ফেব্রুয়ারি 2 তারিখ, রোজার 3 তারিখ। আমি যে কোনো কারণ বায়ু দেওয়ায় 4 মাস আমার এলাকার বাইরে থাকি। তখন সে তার মার বাড়িতে চলে আসে 3 মাসের জন্য। ওই 3 মাস, 1 মাস আমার মা তার সাথে থাকে। আমার মাকে সে 1 মাস আমার ফ্ল্যাটে থেকে আমার মাকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে আমার মাকে ঘরে তালাবদ্ধ করে আমার বাসা থেকে স্বর্ণ, টাকা, অলংকার নিয়ে লাগেজ গুছিয়ে সে পালিয়ে যায় তার মার বাড়িতে। এটা আমার পাশের ফ্ল্যাটের সাক্ষী আছে, ভিডিও ফুটেজ, একটা যমুনা ব্যাংক। আমার ফ্ল্যাটটা হচ্ছে 7 তলায়, নিচতলায় যমুনা ব্যাংক আছে, মাদ্রাসা আছে, এদের ফুটেজ আছে। তো পালিয়ে যাওয়ার পর সে পরবর্তীতে আমার সাথে ক্ষমা চায়, মাপ চায়। তো বললো যে আমি আমার মার বাড়িতে থাকবো। সেই মার বাড়িতে থাকা অবস্থায় তার মা, এদের বিষয়টা আমি দোষ দিচ্ছি না, কিন্তু এদের মানে চরিত্রটা এলাকাবাসী জানে আগে থেকেই খারাপ। তারা হচ্ছে মানে টাকার বিনিময়ে মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেয়। তো যেহেতু তাদের এখন বয়স নাই, তো তারা চাচ্ছে যে আমার কাছ থেকে তাদের এই ভাগ্নিটাকে নিয়ে তার রূপ যৌবনটাকে পেশ করে তারা তাদের স্বার্থ, তাদের যে ইনকাম, এই ধান্দাটা করার জন্য বিগত 3 মাস যখন তার মার বাড়িতে থাকে, আমার এই ওয়াইফটাকে আমার অনুমতি ছাড়া তাকে মানিকগঞ্জ 3 বার নিয়ে যায় এবং একবার নিয়ে গিয়ে 2 রাত করে রেখে আসে। কোথায়? মানিকগঞ্জ। কোথায় মানিকগঞ্জের? আমি জায়গাটার স্থানটা ঠিক জানি না, কিন্তু সে যে ছবি তুলছে, ছবি তোলার ওখানে দেখা গেলো যে একটা দরগা আছে, মাজার শরীফ আছে। তো তার ওই ছবিগুলো দেখে আমি বুঝতে পারলাম সে খুব বিষণ্ণ ছিল, রাত জাগ্রত একটা মানুষ, চোখ গর্তে, এরকম মনে হচ্ছিল যে সে খুব রাত জাগ্রত। কিন্তু আপনি জানেন না কোথায় ছিল? আমি জানি না। আত্মীয় বাড়ি ছিল কিনা এ ব্যাপারে তো আপনি শিওর না? না, সে বলতেছে আত্মীয় বাড়ি। তো কিন্তু আপনি তো জানেন না, তার মানে তো সে যেটা বলতেছে সেটা সঠিকও হতে পারে। হতে পারে। A to Z ওই ওনাকে এবং ওনার পরিবারকে দোষ দিতেছেন। আপনি কখনো ওই মেয়েকে অন্য কোনো পুরুষের সাথে বিছানায় দেখছেন? বিছানায় দেখিনি, অন্য পুরুষের সাথে ছবি আছে তার, যে ঘুরতে গেছে একদম কাছাকাছি, যে স্বামী স্ত্রীর সাথে যে মিলে দাঁড়ায় ছবি তুলে, মানে হাতের সাথে লাগায় দাঁড়ায়। হ্যাঁ, হ্যাঁ। অসংখ্য ছবি এরকম আছে দুনিয়ার মানুষের। তার মানে এই না যে সবাই কারোর সাথে গিয়ে শুয়ে পড়তেছে। না। অভিযোগ করতে হলে তো আপনার স্ট্রেট প্রমাণ লাগবে। প্রমাণের জায়গাটা কি আছে? আচ্ছা, প্রমাণের জায়গাটা একটা ছবি আছে, সে বিছানায় শুয়ে আছে, কিন্তু তার যে ছেলের সাথে শুয়ে আছে তার ফেস বোঝা যাচ্ছে না। শুয়ে আছে তো নর্মালি একটা বাড়িতে বেড়াতে গেলে তো বেডরুমেও সবাই বসে গল্প করে। ওরকম না, খোলামেলা, একদম খোলামেলা। একদম খোলামেলা। দেখেন আমাকে ছবিটা। এটা কি ওনার আগের হাজবেন্ড? এটা কোন হাজবেন্ড আমি এটা বলতে পারতেছি। এই ছবিটা আপনার কাছে আসলো কেমন করে? এই ছবিটা আমি বাই দ্য ওয়ে যে কোনো ভাবে কালেক্ট করছি। কিন্তু এটা তো মনে হচ্ছে যে আপনার গোপন ক্যামেরায় তোলা। হ্যাঁ, যেই তুলছে গোপন ক্যামেরায় তুলছে। আর তার উচ্ছৃঙ্খল জীবন, সে আমার বাসায় যখন আমি বাইরে থাকতাম, বাসায় ধূমপান সিগারেট করে সে কুশলখানাতে বেড়ে ডান্স করতো এবং আমি বললাম কি ব্যাপার, তুমি এগুলো ডান্স করতেছো কেন? আমি সিসি ক্যামেরা যখন আমার নক করতাম, বললাম আমার ভালো লাগতেছে। কিন্তু আমি এখন ধারণা করতেছি সেটা সে ভিডিওতে কাউকে দেখাতো। মানে আপনার বাসায়? হ্যাঁ, এই যে এরকম অনেক ছবি আছে, যে আরো কিছু ছবি। এইটা ATN এর একটা নিউজে আমি এই ছবিটা দেখেছি। জি, আরো কিছু ছবি আমি আপনাকে দেখাতে পারি। ওকে, এটা তো তার বাসার মনে হচ্ছে। হ্যাঁ, আরেকটা ছবি দেখাই। আর আমার কাছে সে যে বিভিন্ন ছেলের সাথে যে চ্যাট করছে, সেগুলো অসংখ্য স্ক্রিনশট আছে আমার কাছে। চ্যাট করছে মানে কি নর্মাল কথাবার্তা? না, সৌদি এক প্রবাসীকে সে বলছে যে আমি অবিবাহিত, তাকে বিয়ে করার জন্য ওই ছেলেটাকে দেশে আনছে। ওই ছেলেটা ইনস্ট্যান্ট দেশে অবস্থান করতেছে ওরে বিয়ে করার জন্য। চাকরি বাকরি ছেড়ে দেশে চলে আসছে বিয়ে করার জন্য। দেশে আসছে পরে ওই ছেলেটা আমার এই যেগুলো দেখে পরে বলতেছে, ভাই আমি তো পুরা মানে আপনি আমার অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইছেন। এই মেয়ে তো আমাকে বলতো সে অবিবাহিত। আপনি কোন কোন দেশে মানুষ পাঠান মানে ঘুরতে ট্যুরের জন্য? আমি হচ্ছে এশিয়ার মধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ব্যাংকক পাতায় সব জায়গাতে, ক্যাম্বোডিয়া, লাওস। অলরাইট। সেকেন্ড ইস্যু হচ্ছে যখন বিয়ে করলেন ওনাকে, আপনি জানতেন যে তার কয়টা বিয়ে হয়েছে? তখন আমি জানতাম যে
ওই যে 12 দিনের যে সংসার একটা বিয়ে হয়েছিল ওটাই সংসার করেনি সে। এটা জানতেন, আর ওই যে ওইখানটায় যে বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে এটা জানতেন না? হ্যাঁ, এটা জানতাম যে ওইটা সংসার না করে সে এই সংসারে চলে এই গেছে। সংসার মানে তখন আপনি 2টা বিয়ে জানতেন? জানতাম। তারপরে কি আপনি তাকে বিয়ে করেন? তারপরে বিয়ে করি। অলরাইট। এবং যখন আপনি বিয়ে করেন তখন আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি ছিল? আমিও বিবাহিত। আপনি বিবাহিত ছিলেন? হ্যাঁ, আমি হলফনামা লিখে দিয়েছি যে আমার দ্বিতীয় বিয়ে আর তার তৃতীয় বিয়ে, সেই হলফনামা আছে আমার কাছে। আপনি বিবাহিত অবস্থায় আরেকটা মেয়েকে বিয়ে করলেন কেন? হ্যাঁ, আমি তাকে বিয়ে করলাম এই কারণেই যে সে অসহায়, গরিব এবং তার জীবনে 2টা। অসহায় গরিব বলে আপনি বিবাহিত, আপনার বউ বাচ্চা আছে, আপনি আরেকটা মেয়ে বিয়ে করে ফেলবেন? না, আমার প্রয়োজন ছিল, কারণ কি প্রয়োজন ছিল? আমার যে ফ্যামিলি আছেন ওনার সাথে আজকে আমার সংসার প্রায় দীর্ঘ 14 বছর। তো এখন উনি বাচ্চাদেরকে নিয়ে যে ওনার যে টাইম মেনটেন করে, বাচ্চাদেরকে নিয়ে দেখাশোনা করে, আমি যে একটা পুরুষ, আমি কর্মস্থল থেকে আসার পর আমারও একটা পার্সোনাল টাইম বা আমার যে চাহিদাটা সেটা আমি তার কাছ থেকে পাচ্ছিলাম না।